আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়াতে আর কোনো বাধা নেই। ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট স্থগিত চেয়ে করা রিট আজ খারিজ করে দিয়েছেন বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ। এখন শপথ পড়াতে গড়িমসি করলে আদালত অবমাননার অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবীরা। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানীতে আন্দোলন করে আসছে তার সমর্থকরা। এদিকে তাকে যেন শপথ পড়ানো না হয় সেজন্য হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। 2 দিন সেই রিটের শুনানি হয়। 2টি যুক্তিতে রিটটি খারিজ করে দেয় আদালত। প্রথমত, যিনি জনস্বার্থে রিটটি করেছেন তিনি সংক্ষুব্ধ ব্যক্তি নন। দ্বিতীয়ত, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারতেন সাবেক মেয়র তাপস অথবা নির্বাচন কমিশন, যা তারা করেননি। আদালত আরো বড় অবজারভেশন দিয়ে মামলাটা খারিজ করে দিয়েছে। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। 26 তারিখের মধ্যে শপথ দিতে হবে। শপথ যদি না দেওয়া হয়, যেহেতু ট্রাইব্যুনালের যে আদালত হাই কোর্ট অফ দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি শপথ না দেওয়া হয়, সেটা আদালত অবমাননা হবে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে যাওয়ার কথা জানান রিটকারীর আইনজীবী। জনাব ইশরাক হোসেনের পক্ষে যে আইনজীবীরা ছিলেন তারা সেখানে তখন আদালতকে এক ধরনের আনডিউ প্রেশার দেওয়ার একটা চেষ্টা করেছেন। গতকালকে তারা কোর্ট থেকে নেমে যাওয়ার সময় বারের সভাপতি যাকে রিপ্রেজেন্ট করছিলেন তাদের সাইড থেকে এমন একটি বাজে আলাপ করা হয়েছে যেটা একটা ভীতি সঞ্চারের মতো অবস্থা তৈরি হয়। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এই মামলায় যদি রুল দেয়া হয় তাহলে কোর্টে আর বসতে দিব না। ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব। রাজনৈতিক উদ্দেশ্যেই ইশরাক হোসেন যাতে শপথ নিতে না পারেন সেজন্য বিভিন্নভাবে পায়তারা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তার আইনজীবীরা। উপদেষ্টা যিনি আছেন তাকে কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না তিনি সেখানে, বাট দেশের মানুষ তার কার্যক্রমে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে কোনো একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন। তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। চলতি বছরের 27শে মার্চ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। তারপর তাকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে রায়ের পর আনন্দ উল্লাস করেছেন ইশরাক সমর্থকরা। এ বিষয়ে জানতে যাচ্ছি রাজধানী কাকরাইলে। সেখানে আছেন সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, ইশরাক সমর্থকরা এখনো রাজপথে অবস্থান নিয়ে আছেন কেন? কি তথ্য আছে আপনার কাছে? জসিন্তা, ইশরাকের পক্ষে রায় হওয়ার পর হাইকোর্টের যে রায়, সেই রায় পাওয়ার পরও কিন্তু অবস্থান নিয়েছেন এখানে ইশরাকের সমর্থকরা তথা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা যে দাবিটি করছেন এখন, সেই দাবিটি হচ্ছে মেয়র কেন্দ্রিক নয়, সেটি হচ্ছে 2 উপদেষ্টার পদত্যাগ এবং একটি জাতীয় সরকার। এই জাতীয় নির্বাচন অর্থাৎ নির্বাচিত একটি সরকারের দাবিতেই কিন্তু তারা এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুক্ষণ আগেই বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক তার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বার্তাটি দিয়েছেন যে মেয়র পদের যেই রায় তিনি তার পক্ষে পেয়েছেন, তারপরেও তার যেই দাবি, সেই দাবিটি হচ্ছে 2 উপদেষ্টার পদত্যাগ। এবং আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা সেই স্লোগানই কিন্তু তারা দিচ্ছেন। তারা একটি নির্বাচিত সরকার দ্রুত সময়ের মধ্যে চান এবং আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তাদের 2 জনের পদত্যাগ তারা চান অবিলম্বে। এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্তের কথা এখনও পর্যন্ত জানিয়েছেন। এবং শুধু কাকরাইলের এই অংশটি নয়, মৎস্য ভবনের সামনেও বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু অংশ নিয়েছেন। কয়েক হাজার নেতাকর্মী মিছিল নিয়ে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং কর্মসূচিতে যোগ দিয়ে কিন্তু তারা তাদের দাবি আদায়ের পক্ষে স্লোগান দিচ্ছেন।
অর্থাৎ আপনাদেরকে বলা যায় যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বার্তা পেয়ে এবং বিএনপির নীতি নির্ধারণী পর্যায় থেকে সুনির্দিষ্ট নির্দেশনা না দেওয়া পর্যন্ত হয়তো এই আন্দোলন চলবে এবং উপদেষ্টাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। জসিন্তা, জানছিলাম ইশরাক সমর্থকদের খবর। ডক্টর খলিলুর রহমান তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা ফ্যাসিবাদী হাসিনার আমলের পুনরাবৃত্তি মন্তব্য করে ডক্টর খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান। খলিল তার নিজের পক্ষে ওঠা প্রশ্নের জবাব না দিয়ে পলাতক স্বৈরাচারের মতো তারেক রহমানের বিপক্ষে প্রোপাগান্ডার পথ বেছে নিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা জনগণ মেনে নেবে না। আবার বক্তব্য স্পষ্ট, রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। শ্যাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ছাত্রদল। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, কতক্ষণ অবস্থান কর্মসূচি চলবে এবং কি বলছেন ছাত্রদল নেতাকর্মীরা? আসলে টানা সাম্য হত্যার টানা 9ম দিন হলেও এখন পর্যন্ত তার হত্যার বিচারের দাবিতে ছাত্রদল যে আন্দোলন করছে গত 3 দিন ধরে, আজকে 4র্থ দিন তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে, তারা বলছে যে তাতে কোনো অগ্রগতি অর্থাৎ বিচারের বিষয়ে কোনো অগ্রগতি তারা দেখতে পাচ্ছে না। সেই কারণে তারা আবারও সড়কে নেমেছে, অর্থাৎ সড়ক অবরোধ করেছে তাদের নেতা হত্যার, শাহরিয়ার সাম্য হত্যার প্রতিবাদে। এবং আমরা দেখেছি সকাল থেকে মোটামুটি যখন বৃষ্টির মধ্যেও এখানে অবস্থান নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা এবং ছাত্রদলের বিভিন্ন ইউনিট, অর্থাৎ ঢাকায় বিভিন্ন ইউনিটে যে ছাত্রদল বিভক্ত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা কিন্তু এই শাহবাগে জড়ো হয়েছে। এই শাহবাগের 4মুখী যে সড়ক, সেই সড়ক অবরোধ করা হয়েছে এবং সেই সড়ক বন্ধ করে এখানে তারা অবস্থান কর্মসূচি করছে এবং যার কারণে শাহবাগের চতুর্মুখী রাস্তাগুলো কিন্তু এখানে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। পাশাপাশি যদি বলি যে শাহবাগ থেকে বাংলা মোটর দিকে একটু এগিয়ে গেলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, আগের যে শেরাটন, সেই মোড়েও কিন্তু অবস্থান নিয়েছে ছাত্রদল এবং সেখানেও ছাত্রদলের নেতারা অবস্থান নিচ্ছে। তো এখানে ছাত্রদলের সভাপতি রাকিব এবং সেখানে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। জানছিলাম শাহবাগে অবস্থান কর্মসূচির খবর। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন তার উপর আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন। বেলা 11:30টার দিকে তিনি দুর্নীতি দমন কমিশনে প্রবেশ করেন। প্রায় 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমে এমন মন্তব্য করেন তিনি। তার দাবি, অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র ও ছাত্র নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই মূলত এমন করা হচ্ছে বলে দাবি করেন তিনি। তার বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ ভুল ও মিথ্যা বলেও দাবি তার। সড়ক ও জনপথ, গণপূর্ত ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠার প্রেক্ষিতে তাকে দুদকে তলব করা হয়। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ অনুযায়ী হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 96-এর দফা 6 মোতাবেক বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে 21 মে অপসারণ করেছেন। গত বছরের 16 অক্টোবর শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান সহ 12 বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্ট বেঞ্চে বিচার কাজ পরিচালনা থেকে বিরত রাখা হয়। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কাউন্সিল। আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই খসড়ার অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এর আগে অধ্যাদেশটি বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত নেয়ার কথা বলা হয়েছে।
এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। শিক্ষকদের আন্দোলনের মুখে 18 দিনের মাথায় পদত্যাগ করলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন ভিসি প্রফেসর ডক্টর হযরত আলী। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনিসুর রহমান। এর আগে বুধবার দুপুরে কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন প্রেস ব্রিফিং করে ভিসির পদত্যাগের দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যোগ্য উপাচার্য নিয়োগের দাবি করেন তিনি। ভিসির পদত্যাগ দাবি করে ক্লাস ও পরীক্ষা বর্জন সহ ক্যাম্পাসে লাগাতার কর্মসূচি পালন করে আসছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এর আগে শিক্ষার্থীদের দাবি প্রেক্ষিতে 27 এপ্রিল সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদকে মন্ত্রণালয় থেকে অব্যাহতি প্রদান করা হয়। এরপর 4 মে যোগদান করেন প্রফেসর হযরত আলী। শুরু হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সাইবার সিকিউরিটি সম্মেলন ফিনিক্স সামিট 2025। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে উদ্বোধন করা হয় 3 দিন ব্যাপী এই সম্মেলনের, যা চলবে আগামী 24 মে পর্যন্ত। আয়োজকরা জানান, দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা এই সম্মেলন। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। Threat actors' phone number via SMS. Variants of the banking Trojan. দেশের সাইবার নিরাপত্তা খাত দ্রুত বাড়ছে, আর ক্রমবর্ধমান এই খাতে তরুণদের দক্ষতা বাড়াতে এবং বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান জোরদার করতে দ্য টিম ফিনিক্সের এই আয়োজন। কেআইবি কমপ্লেক্সে দ্য টিম ফিনিক্সের ফাউন্ডার ASM শামীম রেজা সম্মেলনের উদ্বোধন করেন। তিনি বলেন, গবেষক, নীতি নির্ধারক ও নৈতিক হ্যাকারদের এক ছাদের নিচে এনে একটি নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যেই এই আয়োজন। বাংলাদেশে এই যে ইয়াং জেনারেশন যারা আছে, যারা সাইবার সিকিউরিটি নিয়ে অনেক দিন ধরে কাজ করছে, যাদের সাথে আমি মিশতে গিয়ে দেখলাম তাদের প্যাশন আছে, ডেডিকেশন আছে, কিন্তু মেন্টরশিপ নাই। আমরা সেই মেন্টরশিপের জায়গাটা ইনশিওর করছি। একই সাথে আমাদের বাংলাদেশের সাইবার সিকিউরিটি ডোমেনে যে এত কাজ হচ্ছে, এটাকে প্রমোট করতে চাই বাংলাদেশের বাইরে। সংগঠনের চেয়ারম্যান বলেন, এই আয়োজনের মাধ্যমে মানুষ সাইবার নিরাপত্তার বিষয়ে আরো বেশি জানতে পারবে। এখানে তারা টেকনোলজি পাবে, হ্যাঁ, যে আগামী দিনে বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবী সাইবারে কিভাবে এগিয়ে যাচ্ছে। আপনার জীবনে যত প্রয়োজন, ইভেন আপনি যে প্রতিনিয়ত মোবাইলটা ব্যবহার করছেন, সেটাকেও যদি সিকিউর রাখতে না পারেন, অর্থাৎ আক্রমণ থেকে রক্ষা করতে না পারেন, তাহলে এটাও আপনি ফেল করবেন। সম্মেলনে অংশগ্রহণকারীরা হাতে কলমে অভিজ্ঞতা, প্রাসঙ্গিক জ্ঞান এবং বাস্তবমুখী কৌশল অর্জনের সুযোগ পাচ্ছেন। এছাড়া থাকছে থ্রেট হান্টিং, ডিজিটাল ফরেনসিক্স, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং সাইবার সংকট মোকাবেলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সেশন। ওয়েবসাইট যাব, আমি আপনার ওয়েবসাইটে যাব, আমার কাছে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে যে এটা কোথায় আছে, ওয়েবসাইটে জানতে হবে, ওয়েবসাইট আইপি অ্যাড্রেস জানতে হবে। এখানে এসে পরে আমি ওখানে যাবো, তারপরে এখানে যাবো, এখানে এসবের সিকিউরিটি মেনটেন করা, যে ঠিকমতো হচ্ছে কিনা, সব জায়গায় যে ঠিকমতো অ্যাক্সেস হচ্ছে কিনা, অঙ্গিন এটা ক্রিটিক্যাল। এটাই আমরা এখানে আমি শিখেছি। আমি আসলে এনাদের আয়োজন করা একটা সিটিএফ এ অংশগ্রহণ করেছিলাম, তো বেশ ভালোই মনে হলো। আয়োজকরা বলছেন, এই সম্মেলন হয়ে উঠবে তরুণ প্রজন্মের সাথে সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করেন তাদের মধ্যে একটি যোগসূত্র। কায়কোবাদ মাহমুদ, NTV নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।